আমি তারেক 2018 কোটা আন্দোলনের একজন উদ্যোক্তা। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য ভাইবা দিচ্ছিলাম। ভাইভাতে আমাকে যা যা জিজ্ঞাসা করে, ওই সময় কলিমুল্লাহ স্যার ইউনিভার্সিটির ভিসি ছিলেন, উনি জিজ্ঞাসা করছিলেন, আমি উত্তর দিচ্ছিলাম। পুরা 25 মিনিট আমার সঙ্গে সেশন হয়। আমি চলে যাই, ক্যান্টিনে খাচ্ছিলাম, তখন কলিমুল্লাহ স্যার আবার ফোন দেন, আমাকে ডেকে পাঠান। বলছেন যে তোমার বাড়ি বগুড়া না, তোমার নাম তারেক না? তো আমি বললাম হ্যাঁ। তো বলছে অহেতুক এই ধরনের বড় চাকরির ভাইবা তুমি দিও না, তুমি চলে যাও। এটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কলিমুল্লাহ স্যার আমাকে বলছিলেন। এরপরে আরও অনেকগুলো ভাইবা দিয়েছি, 13টা সরকারি চাকরির ভাইবা দিয়েছি। আমি কোথাও চাকরি হচ্ছিল না। আমি ব্যবসায় খুবই সফল একজন মানুষ ছিলাম। আমার আম্মা জোর করে এখানে কোটা সংস্কার আন্দোলনের আগে আমাকে চাকরির মাঠে নামাই। আমি চাকরির পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না। তো সেখান থেকেই 18 সালে পাবলিক লাইব্রেরিতে কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ আমি নেই। আমার প্রথম উদ্যোগ ছিল লিফলেটটা হাতে লিখেছিলাম, হাতে লিখে লিখে চিরকুট হিসেবে আমাদের বন্ধুদের কাছে দিতাম। তারা পড়তো এবং ভয় পাইতাম যে কে ছাত্রলীগ আছে অথবা কে ভিন্ন মতের আছে, এবং ভয়ে ভয়ে সেই লিফলেটগুলো দিতে দিতে আমাদের কিছু বন্ধু হয়ে যায়। সেই বন্ধুরা মিলেই তারপরে একদিন পাবলিক লাইব্রেরিতে আমরা ঘোষণা করলাম যে আমরা এই আন্দোলনটা করতে চাই। সেখান থেকেই আমাদের 18 সালের বড় আন্দোলন। তখন নূর, রাশেদ, নাহিদ, আসিফ কাউকে চিনতাম না যখন এই আন্দোলনের আমি উদ্যোগ নিয়েছি। 18 সালের আন্দোলনের পরে আমাদের রাজনৈতিক দল গঠন হলো। আমরা 18-র যারা সহযোদ্ধা, তারাই 6-7 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে কাজ করছিলাম, এবং যখন যেখানে অন্যায় হয়েছে, প্রতিবাদ হয়েছে, তখন সেখানে প্রতিবাদ করেছি। সেই সময় শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, পুলিশ প্রশাসন অথবা যেখানে দুর্নীতি হোক, যাই হোক, চোখে চোখ রেখে আমরা প্রতিবাদটা করেছি। 2024-এর আন্দোলনে আমরা যখন প্রথমে যুক্ত হওয়ার চেষ্টা করি, আমাদেরকে যুক্ত হতে দেওয়া হয়নি। আমরা গেলেই আমাদেরকে এইভাবে ব্লেম দেওয়া হয়েছে যে আমরা আন্দোলনের ক্রেডিট নিতে এসেছি। এই আন্দোলনে আমরা নেতৃত্ব নিয়েছি এই 17 তারিখে, 18 তারিখে এসে যখন আন্দোলন বন্ধ করে দিল, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা চলে গেল, গাট্টি বুসকা বিন্দে সব চলে যাচ্ছিল, তখন আমরা এসে এই আন্দোলনের নেতৃত্ব দিলাম, আমরা দখল নিলাম, আমরা বললাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। এই আন্দোলনের আগে আমাদের সংগঠনটা খুব ভালো চলছিল। আমরা অন্যায়ের প্রতিবাদ করছিলাম, ছোটোখাটো ব্যবসা করছিলাম, কর্মসংস্থান করছিলাম। আমাদের 18 সালের যে সহযোদ্ধারা, তারা প্রত্যেকেই বেকার এবং নিদারুণ অভাব অনটনে জীবন কাটাচ্ছিল। এত অভাব। আমার অনেক সহযোদ্ধা যারা সবজির দোকান, ফলের দোকান, ফুচকার দোকান, এগুলো দিয়ে কোনোভাবে জীবন চালাচ্ছিল, আমাদের এই 18 সহযোদ্ধারা। এমন একটা অবস্থা ছিল যে 18 আন্দোলনের পরে আমি যেখানে চাকরি করতাম, অল্প দিন চাকরি করেছি, সেখানে আমাকে বের করে দেওয়া হলো। এরকম আমাদের যারা চাকরি করতেছিল রাখতে পারছিল না। ফলে একটা কর্ম করে যে আমরা বেঁচে থাকবো, সেইটারও সুযোগ ছিল না আমাদের। আমি আজকে এই লাইভটা করছি এই জন্য যে আজকে গুলশানে 5 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়,
50 লক্ষ টাকা একজন প্রবাসীকে জিম্মি করে তারা দাবি করছে। 10 লক্ষ টাকা দিয়েছে, আরও 40 লক্ষ টাকা তাদের দরকার। 5 জন সমন্বয়ক, এর মধ্যে একজন জানে আলম অপু নামেও আছে। এই ছেলেটা আমাদের 18 সালের সহযোদ্ধা, 18 সালের সহযোদ্ধা। এবং যখন গণ অধিকার পরিষদ 2 ভাগে ভাগ হয়, আমাকে এত হ্যারাসমেন্ট করেছে এই জানে আলম অপু। এরপরেও আমি ঠেলে দিলাম যে থাক, এগুলো নিয়ে আর বলবো না। এই আমি শুভরাত্রি জানায় ঘুমায় যাচ্ছি, এই সময় স্ক্রোল করতেই আরেকটা ভিডিও আসলো, চট্টগ্রামের একটা ঘটনা। চট্টগ্রামে ওই যে ভাইরাল সমন্বয়ক আছে না, ওরা মিলে 10 লক্ষ টাকা এক ব্যবসায়ীর কাছ থেকে নিচ্ছে, সেটার অডিও ভাইরাল। আমি তারপরে মনে হচ্ছে যে এই ভিডিওটা আমি করি। আমরা 18 সালে যে সহযোদ্ধারা ছিলাম, এত অভাব অনটন কষ্ট, 24-এর আন্দোলনের পরে ডক্টর ইউনূস স্যার কিছু ছেলেপেলেকে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের জন্য দোয়া করে দিয়ে দিল, তাদেরকে সচিবালয়ে অ্যাক্সেস দিয়ে দিল, এবং তাদের যারা অনুসারীরা তাদেরকে সারা দেশের জেলা প্রশাসক অফিসে অ্যাক্সেস দিয়ে দিল। রাষ্ট্রের অর্থ সম্পদ সব কিছুতে তাদের অবারিত অ্যাক্সেস, নিয়োগ, বদলি, আটক বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, মানে বেসুমারভাবে তারা করছে। যাই হোক, তারা করুক, আমাদের 18 সহযোদ্ধাদেরই একটা অংশ এটা যখন এনসিপিতে গেল, নাগরিক কমিটিতে গেল, বৈষম্য বিরোধীতে, তখন তারা রূপটা বদলে গেল। 18 সহযোদ্ধারা যারা খেতে পারতাম না। আমার স্পষ্ট মনে আছে, ফেনীর বন্যার সময় আমি সরকারকে বললাম, কয়েকজন উপদেষ্টাকে বললাম যে আমরা কিছু খাবার রান্না করছি, আমাদের বাবুর্চি আছে 9 জন, আমাদের পাতিল আছে 15টা, আমরা রান্না করতেছি, আমাদের হিউজ ক্যাপাসিটি আছে, আমাদের কিছু চাল দেন। আমি চাল চাইলাম তাদের কাছে, সেই উপদেষ্টারা বলল তুমি আসিফকে বলো। আসিফ বলল আরেকজন সমন্বয়কের নাম, সে আবার আসিফের সাথে কথা বলল। তখন আসিফ বলল আপনি কি আমাদের রাজনীতি করবেন, আপনাকে গুরুত্বপূর্ণ একটা পদ দেব, আপনি তাহলে চাল পাবেন। আমি চালটা নিলাম না। আমাদের সংগঠনের যে সকল সহযোদ্ধারা ছিল 18 সালে, যারা আমরা না খেয়েছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তারা হুড়মুড় করে সবাই এনসিপিতে যাওয়া শুরু করলো। কোনো ব্যক্তিকে অনেক বেশি ভালোবেসে, কোনো নেতাকে অনেক বেশি ভালোবেসে, বিষয়টা মোটেও এরকম ছিল না। মোটেও কোনো আদর্শিক আইকন ছিল না যে যেখানে যাকে মহান হিসেবে সবাই মেনে সেখানে চলে যাচ্ছে, এরকম মোটেও ছিল না। দীর্ঘদিন না খেয়ে থাকতে হতাশায় থেকে যখন দেখলো ওইখানে থাকলে ইনকাম হচ্ছে, লুটপাটের সুযোগ হচ্ছে, মানুষকে জিম্মি করে নেওয়া যায়, সবাই গিয়ে ওখানে হুড়মুড় খেয়ে পড়ে গেল। পুরো 18 সালের যোদ্ধারা অর্ধেক না 80% 24-এর টিমের সঙ্গে চলে গেল। 24-এর টিমের সঙ্গে চলে গেল। তারপরে নিচ্ছে খাচ্ছে ডক্টর ইউনূস স্যারের আশীর্বাদ মাথার উপরে। তারা অবিরত, মানে কি বলবো, অনেক অর্থের সোর্স পেয়ে বড় হচ্ছে, আর আমাদের সংগঠনগুলো ছোট হচ্ছে, একজন করে পরীক্ষা দিতে চলে যাচ্ছে। আমরা আমাদের কাছে যেই অনেক সম্ভাবনা আমাদের সামনে দেখানো হয়েছে, এতবার আমরা অনেকবার উপদেষ্টাদের সাথে বসেছি, আমাদেরকে বারবার তারাই ডেকেছে, বলেছে তোমরা এদের সাথে মিলে যাও না কেন। ঠিক আছে, আমরা বলি যে আমরা একটা আলাদা রাজনীতি করি, আমরা আলাদা ধ্যান, আলাদা খেয়াল, আলাদা রাজনৈতিক মতাদর্শ ডেভেলপ করে আমরা আলাদা রাজনীতি করছি। আমাদেরকে কেন ওইদিকে ঠেলে দিচ্ছেন, মানে ওইদিকে যেতেই হবে কেন এক্স্যাক্টলি? আমার কি রাজনৈতিক আদর্শিক জায়গা আমি ওখানে পাবো, যেটা ওখানে গিয়ে আমাকে ঠেলে দিচ্ছেন ওখানে?
আমরা ওখানে গেলাম না। যখনই সমালোচনা করেছি সমন্বয়কদের বা কোনো একটা উপদেষ্টার, এমনিতেই ডক্টর ইউনূস স্যার এখানে দাওয়াত দেয় আমাদেরকে, আমরা যাই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেশের জন্য কিছু করার চেষ্টা করেছি, আমাদের সাহস, আমাদের অর্থ দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের ঘাম, আমাদের কয়েক ফোঁটা রক্ত দিয়ে আমরা কিছুটা করার চেষ্টা করেছি। এই জন্য মাঝে মাঝে ডাকে, কিন্তু যখনই একটু সমালোচনা করি তখনই মানে আর নামটা কেটে দেওয়া হয়। একটু সমালোচনা করলে নামটা কেটে দেওয়া হয়। আজকে বলছি, এই যে ফায়েজ তৈব ভাইয়ের নাম বলছি, ওনাকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিছি, পরের দিনই সংস্কার কমিশনে আমজনতা দলের নাম নাই, নাম গায়েব হয়ে গেছে, নাম গায়েব হয়ে যাচ্ছে। মানে কোনো সহ্য করতে পারতেছে না, একটু সমালোচনা সহ্য করতে পারতেছে না। এরপরে মানে হঠাৎ করে তো তাদেরকে সবাই আপনারা ভালোবাসলেন, কেন ভালোবাসলেন আমি জানি না, মানে একটা ভালোবাসা, ধরেন ভালোবাসা। আমরা ওই পথে যাইনি, যদি কেন যাইনি সেটা বলেন। আমরা একবারে শুরুতেই আমাদের চোখের সামনে একবারে ব্লু প্রিন্টের মতো পরিষ্কার হয়ে গেছিল। আপনারা দেখতে পাবেন না, আপনাদের দেখার সক্ষমতা নাই। আমরা দেখেছি যে কি পরিমাণ হরিলুট, এবং ভিতরে ভিতরে রাজনৈতিক মহলে ছড়ায় গেছে যে এইরকম, মানে সবাই দৌড় দিছে কে আগে এনসিপিতে গিয়ে জয়েন করতে পারে, কে আগে জাতীয় নাগরিক কমিটিতে গিয়ে জয়েন করতে পারে, কে আগে বৈষম্য বিরোধীতে গিয়ে জয়েন করতে পারে। জয়েন করলেই ভাগ্য বদলে যাবে। হ্যাঁ, আমার কাছ থেকে টাকা নিয়ে, মানে আমার ব্যবসার টাকা থেকে টাকা নিয়ে বাইক কিনে রাইড শেয়ার করে, সেগুলো রাইড শেয়ার টেয়ার সব বাদ দিয়ে এখন এই নিয়ে ঘুরে ওই নিয়ে ঘুরে, এই টাকা এরে বাবারে প্রতিদিন নতুন নতুন ড্রেস, পাঞ্জাবি, আরো বার রাইড শেয়ার করতে হচ্ছে না। আমরা সেই পথটা বেছে নেই নাই, কিন্তু এই ধরনের ভয়ঙ্কর আবহ, ভয়ঙ্কর পরিবেশের কারণে আমাদের মধ্যে প্রচুর অনেকে, আমরা একটু সমালোচনা করলে বলে ভাগে না পেয়ে মানে হিংসা করছি, এরকম করে বলে। ভাই, আমরা ভাগে না পেয়ে হিংসা না, নিজের পরিশ্রমের উপর ভরসা রাখি, নিজের শ্রমের উপর ভরসা রাখি, কষ্ট করে খাই। হ্যাঁ, এই আমি চাপায় গেছি, তারপরে নওগাঁ সাপাহারে গেছি, ওইখানে কি যেন একটা মশা আছে, এই মশাগুলো প্রচুর কামড়ায় এবং কামড়ালে জ্বর আসে। কোনো এমনিতেই সিভিয়ার কোনো ভয়ঙ্কর জ্বর না, কিন্তু জ্বর আসে, আমার জ্বর আসে। আমি আম বাগানে গেলে 2 দিনের মধ্যেই জ্বরে আক্রান্ত হয়ে আবার আমাকে ওখান থেকে ফিরে আসতে হয়। এবার ব্যবসাটা করতেই পারিনি ভালোভাবে। তো আমি অনেক যারা বলছে যে আমরা হিংসা করছি, ভাগ না পেয়ে এরকম করছি, ভাই আল্লাহর কসম আমরা এই ভাগ চাই নাই। আল্লাহর কসম আমাদের এই ভাগ নেওয়ার সুযোগ ছিল, আমরা এই ভাগ নেই নাই, আমরা চাই না এটা। আমাদেরকে ব্লেম দেওয়া হয় আমরা ভাগ না পেয়ে এই সমালোচনাগুলো করছি। আমরা একটু মানে লোভহীন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাই। আমরা আমরা আমাদের সংগঠনে সারাক্ষণ আমরা আমাদের সদস্যদের শিক্ষা দেই যে কিছু একটা কাজ করো, একটা ছোট দোকান দাও, একটা ফ্রুটসের দোকান দাও, একটা শরবতের দোকান দাও, একটা পুরীর দোকান দাও, একটা ফুচকার দোকান দাও, তোমার যা সামর্থ্য আছে ওইটাই দিয়েই করো তুমি। কিন্তু মানে আমাদের সহযোদ্ধাদের আমরা আটকাই রাখতে পারি না, মানে লোভে। এই যে আমাদের আমাদের নাম বলতে ইচ্ছা করতেছে, 2 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, এরা যে পরিমাণ খারাপই করছে। আল্লাহ, আমাদের পাহাড়ের একজন সহযোদ্ধা আমাদের এখান থেকে চলে গেছে, খাইতে পারে না ভাই। আমি আমার আমার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে মেসে খাবারের টাকা দিছে, খাইতে পারে না, একবারে চোখ মুখ অন্ধকার, ক্ষুধা দারিদ্রে। হ্যাঁ, মানে সবচেয়ে দামি বাইক কিনা বুম বুম করে আমাদের সামনে চলতেছে। আমরা ভাগ না পেয়ে হিংসা করতেছি না, এটা দেখে আমাদের আরেক গরিব সহযোদ্ধা সে হতাশায়, তারেক ভাই আপনি আমাদের কি দিচ্ছেন? হ্যাঁ, আপনি আমাদের কি দিচ্ছেন? আমাদেরকে বলতেছে, আমরা কোনো উত্তর দিতে পারতেছি না আমাদের সহযোদ্ধাদের মধ্যে। আমি ওই জন্য বলছিলাম, ডক্টর ইউনূস স্যার আপনি এটা কি করলেন? দেখেন, স্কুল কলেজে পুরো সোসাইটি তারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখবে কি আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবে বলেন? নাকি এই যে এইভাবেই যে থাবা দিয়ে অন্যের কষ্টের টাকা থাবা দিয়ে নিয়ে আসবে, হ্যাঁ, খামচি দিয়ে নিয়ে আসবে, চাইলেই পাওয়া যাচ্ছে।
হ্যাঁ, এই কি অবস্থা! আজকে গুলশানে যে প্রবাসী ভাইয়ের কাছ থেকে 50 লক্ষ টাকা যাচ্ছে, প্রবাসী ভাই কত কষ্ট করে এই টাকা ইনকাম করছে। ওকে 10 লাখ টাকা দিছে উনি, আরো 40 লাখ টাকা দিচ্ছে, না হলে বলতেছে পুলিশে ধরাই দেবে, সেনাবাহিনী ধরাই দেবে। তাকে কি প্যানিক সৃষ্টি করে রেখে তাকে মানে হার্ট অ্যাটাক করার মতো একটা অবস্থা করে ফেলেছে। আমি তারপরে ওই স্কিপ করছি যে ঘুমায় যাব, কিন্তু উল্টাতেই দেখি ওমা চট্টগ্রামে আবার আর এক জায়গায় 10 লাখের ঘটনা বাইরে হয়েছে। এগুলো তো 10 লাখ, 50 লাখ, 1 কোটি ছাড়া কোনো কথাই নাই। হ্যাঁ, যাই হোক, আমি আসলে মানে আপনারা যারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, মানে এইটা দেখেন না। আমি না, আমার উপর না, নূরের উপর না, এই যে 24-এর ছেলেপেলের উপর না, এইগুলো সব মানে 1%ও ঠিক নাই। এভারেজ কাইন্ডে ডিম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, লোভে অন্তর জ্বালাপাড়া হয়ে গেছে। সারাক্ষণ সচিবালয়ে গিয়ে বসে আছে, এইদিকে ও ঠুস পড়ে ও ঠুস পড়ে, এখানে বলছে স্যার এটা করে দেন, এটা করে দেন। মনে হয় সচিবালয়ে যায় বদলি ভিক্ষা নিচ্ছে, নিয়োগ ভিক্ষা নিচ্ছে। কি একটা মানে পেরেশানি। আপনারা আমাদেরকে ক্ষমা করেন। আমরা আপনাদের সে আশা আকাঙ্ক্ষা 2018 সালে যাদেরকে দেখিয়েছিলাম, এইটা আমরা এর ধারে কাছেও নাই ভাই, আমরা এর ধারে কাছেও নাই। আমার দেখেন 18 সালে সবাই মিছিল করছে কোটা মানে সংস্কার, কোটা সংস্কার। হ্যাঁ, যে আন্দোলনটা আমার হাতে গড়ে তোলা, আমি নিজে, সবাই স্লোগান দেয়, মিছিল করে, আমি মিছিল এক সাইড থেকে পুরোটা মিছিল দেখি যে এই যুবকরা, এই তরুণরা দেশের পরিবর্তন আনবে, রাজনীতিতে আসবে, গুণগত একটা মান পরিবর্তন করবে, এইরকম একটা স্বপ্ন আমি আমি সারাক্ষণ দেখতাম। এবং আমি যখন প্রথম 18 সালে বললাম যে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার দিকে যাব, সবাই আমাকে বললো না, রাজনীতি করা যাবে না, আমরা যেরকম ছাত্ররা, স্টুডেন্ট উইক এইভাবেই থাকবো আমরা, এরকম করতে করতে তারপরে রাজনৈতিক দল করলাম, নতুন ধারা, হ্যাঁ, নতুন রাজনীতি, হ্যাঁ, পরিবর্তনের রাজনীতি, এই সব বলে বলে মানুষকে আকৃষ্ট করতে 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 অনেক বড় একটা দল বানায় ফেললাম। তারপরে 18 সালের পরে 24-এর আমাদের ভাইরা আসলো, সব সব শেষ। আমাকে গালিগালাজ করতেছে। আমাকে গালি দিচ্ছেন কেন? এই আমি চুরি করছি নাকি? একটু সমালোচনা করছি, আপনারা যাকে পছন্দ করেন তাদের সমালোচনা করছি, আমাকে গালি দেন কেন? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সহযোদ্ধা কাজ করে, আমাকে হ্যারাসমেন্ট করতে করতে পাগল বানায় ফেলতেছে, বেদিশা করে ফেলতেছে। মানে কোনো দিকে যাইতে পারতেছি না, খালি হ্যারাসমেন্ট, খালি হ্যারাসমেন্ট। মনে হয় আমাদের রাজনীতি করার অধিকারটাই আমরা হারাই ফেলছি। হ্যাঁ, আমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আমরা কেন সমালোচনা করলাম? আমরা ভারতের দালাল। আরে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আগ্রাসন কি বাংলাদেশের মানুষকে আমি শিখাইছি? আমারই বলতেছি ভারতের দালাল তুই, তুই কেন এদের সমালোচনা করতেছিস? ভারতের দালাল। আরে সারা দেশের মানুষকে শিখাইলাম আগ্রাসন শব্দটার অর্থ কি, আধিপত্যবাদ শব্দের অর্থ কি আপনাকে জানতেন না? শিখাইছি, আমিও শিখছি, আমাদের উস্তাদদের কাছ থেকে শিখছি, আব্দুল হাই স্যারের কাছ থেকে শিখছি, রনি ভাইয়ের কাছ থেকে শিখছি, আর অনেকের কাছ থেকে শিখছি, বই পড়ে পড়ে শিখছি। মাওলানা আব্দুল হামিদ খান বাসানির বই পড়ছি, একের পর এক তার হক কথা পড়তে পড়তে অবস্থা খারাপ করে ফেলছি যে আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে। আজকে আমি একটু সমালোচনা করলে বলতেছে ভারতের দালাল। আরে আমাদের তো মরে যেতে ইচ্ছা করে যে কি বলে এগুলা। আমরা খালি গালি দিচ্ছে, খালি গালি দিচ্ছে, একটা লিখা লিখতে দিচ্ছে না, একটা আম বিক্রি পোস্ট করতেছে, এসে গালি গালা শুরু করতেছে। হ্যাঁ, তোর জন্য আমি ভালো, তুই রাজনীতি করিস কেন? কেন আমি চুরি করছি? কার কাছ থেকে নিছি টাকা? হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের পরে এই আমার সামনে বাথরুমে আমার মধুর ড্রামগুলো ঢাইলে ঢাইলে দেখছে এর মধ্যে কোনো অস্ত্র আছে কিনা, এর মধ্যে কোনো আর্মস আছে কিনা, এর মধ্যে কোনো অবৈধ কিছু আছে কিনা। একের পর এক পুরো ড্রাম আমার প্রায় 4-5 লাখ টাকার মধু আমার ধ্বংস করে দিছে। 2018 সালে গুম করার সময় আমার ব্যবসা ধ্বংস হয়ে গেল, 20 সালে ধ্বংস হয়ে গেল,
14 মার্চ 2018 তখন একবার ক্ষতিগ্রস্ত হইলাম। আমাদেরকে আইসা দালাল বানায় দিচ্ছে, কোনো কারণ নাই, একটু সমালোচনা করছি তাই দালাল বানায় দিচ্ছে। বিকাশ বিকাশ বিকাশ, আরে ভাই বলেন গত 1 বছরের মধ্যে আমাকে কে বিকাশে টাকা দিছেন? একজন বলেন। দোষ দিচ্ছে দোষ দিচ্ছে দোষ দিচ্ছে, আমাদেরকে কাজই করতে দেবে না, আমাদেরকে মাঠ থেকে তাড়ায় দিয়ে, মানে কি করতে চান? মাঠ থেকে চলে যাব? হ্যাঁ, সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে, কি করব গিয়ে বলেন? আম বিক্রি করি, এসে বলে যে যে রাজনীতির পরিচয় দিয়ে আম বিক্রি করছি। কেন রাজনীতির পরিচয় দিয়ে আম বিক্রি করে কিছু খাইছি? খুব ক্ষতি হয়েছে আপনাদের? হ্যাঁ বলেন। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি একটা প্রজন্মকে না ধ্বংস করছেন পুরোপুরি। লোভী, ধান্দাবাজ, ফটকা বানিয়ে দিয়েছেন একটা পুরা জেনারেশনকে। আপনি গণ অভ্যুত্থানের কে? আপনি গণ অভ্যুত্থানের? আপনি কোথা থেকে আসলেন? এসে আমরা সবাই মিলে লড়াই করলাম। শিবিরের ভাইরা কত কষ্ট করছে, ছাত্র দলের ভাইরা, শিবিরের ভাইরা, আমরা কত পেরেশানি, কত কষ্ট। ডক্টর ইউনূস স্যার আপনি কে? আইসা কিছু ছেলে পেলেকে আমাদের সাথে দেখা করার পর্যন্ত সুযোগ নাই, ইচ্ছাও হয় না এখন। দূর, ছবি তোলা আছে অনেকে ইউনূস স্যারের সাথে ছবি তুললে পোস্ট করে, ভাগ এখান থেকে, কি এর ছবি? হ্যাঁ, যখন যে পাচ্ছে ব্লেম দিচ্ছে, মিথ্যা 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 দিয়ে। ইলিয়াস ভাই পোস্ট দিয়ে দিল আমাদের এক এক কারা নিপীড়িত বোনকে মামলার জন্য চেষ্টা করছি। আজকেও আসিফ নজরুল স্যারের সাথে যোগাযোগ করছি, স্যার আমাদের বোনটার মামলা থেকে ইয়ে করে দেন। 11টা মামলা শেখ হাসিনার সময়, ওইটা নিয়ে ছড়াই দিছে, আমরা 60 লাখ টাকা দিছি, কোনো অবৈধ পয়সায় কখনো হাত দিলাম না, ছড়াই দিছে। ইলিয়াস ভাই পোস্ট ডিলিট করছেন কেন ভাই? পোস্ট ডিলিট করছেন কেন? হ্যাঁ, প্রমাণ দেননি কেন? এইভাবে আমাদের ধ্বংস করার সব চেষ্টা, সব আঞ্জাম, সব সব ধ্বংস করে দেওয়ার সব চেষ্টা। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট ভুল ধরেন না, ভুল ধরেন। আমি মানুষ, আমার ভুল হবে, আমি একটা ভুল তথ্য ভুল করে দিতে পারি, ধরাই দেবেন তারেক ভাই এটা সঠিক না, এটা এটা ভুল। আসেন, চ্যালেঞ্জ করেন। ভালো থাকবেন সবাই।